ভাবুন তো হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে এলেন, আর তার পরের ম্যাচে যদি কেকেআর এমন একটা প্লেইং 11 নামায় যেখানে ব্যাটিং থেকে বোলিং প্রায় প্রত্যেকটা জায়গাতেই নতুন সমীকরণ দেখা যায়। সবথেকে বড় প্রশ্নটা কিন্তু শুধু হার্দিক পান্ডিয়া কোথায় খেলবেন সেটা নয়, প্রশ্ন হলো হার্দিক পান্ডিয়া এলে কার জায়গায় থাকবে, কে বাইরে চলে যাবেন, আর কেকেআর টিমের কম্বিনেশনটা ঠিক কতটা বদলে যাবে। কারণ একটা জিনিস পরিষ্কার, হার্দিকের মতো অলরাউন্ডার দলে এলে শুধু একজন খেলোয়াড় যোগ হয় না, পুরো প্লেইং 11-এর হিসাবটাই নতুন করে করতে হয়। আর এই সম্ভাব্য বদলের মধ্যে একটা সিদ্ধান্ত এমন রয়েছে যেটা কেকেআরের বিদেশি খেলোয়াড়দের ব্যবহারের পুরো ছবিটা পাল্টে দিতে পারে। তাই শেষ পর্যন্ত এই প্লেইং 11টা কিভাবে দাঁড়াচ্ছে সেটা একে একে দেখে নেওয়া যাক। কীরকম দাঁড়াচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে আপনি যদি সত্যিই কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা এখন একটা মন থেকে লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর, আর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যান। এবার আসা যাক আসল আলোচনায়। প্রথমে ওপেনিংয়ে আসি। এই সম্ভাব্য কম্বিনেশনে ফিন অ্যালেনকে ধরা যাচ্ছে একজন ওপেনার হিসাবে, অর্থাৎ ওপেনিংয়ে থাকছেন ফিন অ্যালেনের জায়গাটা কিন্তু একদম কনফার্ম। 2026-এ কেকেআরের বিদেশি ক্রিকেটারদের নিয়ে যে সমীকরণ তৈরি হয়েছিল তার মধ্যে অ্যালেন ছিলেন খুব একটা গুরুত্বপূর্ণ নাম। হার্দিক এলে এই জায়গায় সরাসরি কোনো পরিবর্তন করার দরকার হচ্ছে না, কিন্তু অ্যালেনের সঙ্গীকে, আর এখানেই প্রথম প্রশ্ন, সম্ভাব্যভাবে সার্থক রঞ্জনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। অর্থাৎ শুরুতেই কেকেআরের টপ অর্ডারে থাকছে ফিন অ্যালেন এবং সার্থক রঞ্জনের জুটি, আর এই জুটির পরই আসবেন রঘুবংশী। ফলে টপ 3 দাঁড়াচ্ছে ফিন অ্যালেন, সার্থক রঞ্জন এবং রঘুবংশীকে নিয়ে। কাগজে কলমে এই টপ 3 বেশ আক্রমণাত্মক বলে মনে করা হচ্ছে, বিশেষ করে 2026-এ যে খেলোয়াড়রা রানের নজর কেড়েছেন তাদের ওপর ভরসা রাখার একটা চেষ্টা এখানে পরিষ্কার। কিন্তু এখানেই বড় প্রশ্নটা আসে, সার্থক কি সত্যিই ওপেনিং করবেন নাকি হার্দিক এসে তার ব্যাটিং পজিশনকে অন্যভাবে ব্যবহার করবেন? কারণ একটু পরই এমন একজনের নাম আসছে যিনি কেকেআরের ওপেনিংকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারেন, আর এই নামটা শুনলে এই টপ 3 হিসাবটা আবারও নতুন করে ভাবতে হবে। আর এরপর আসি 4 নম্বরে। এখানে হার্দিক পান্ডিয়া আসল প্রভাবটা দেখা যাবে। সম্ভাব্যভাবে 4 নম্বরে ব্যাটিং করবেন তিনি এবং আমাদের কেকেআরের ব্যাটিং লাইন আপটাকে একটা আলাদা জোশ দেবেন। গুজরাটে তিনি যে ভূমিকা পালন সব থেকে বেশি করেছিলেন সেটার সঙ্গে ছিল এই পজিশনটার মেল। কেকেআর এসে তাকে যদি অধিনায়কত্বের পাশাপাশি 4 নম্বরে ব্যাটিংয়ের ভূমিকা দেওয়া হয় তাহলে মিডল অর্ডারে একটা বড় পরিবর্তন হবে। মুম্বাই তার ব্যাটিং পজিশন এবং নেতৃত্ব সমীকরণ নিয়ে যে আলোচনা হয়েছে তার অন্যতম কারণ ছিল দলের একাধিক সিনিয়র ক্রিকেটারের উপস্থিতি। সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, এই ধরনের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নেতৃত্বের সমীকরণ কিন্তু আলাদা। গুজরাটে আবার পরিস্থিতি অন্যরকম ছিল, সেখানে হার্দিকের নেতৃত্বে প্রথম বছরই চ্যাম্পিয়ন হয় দল আর পরের বছরে ফাইনালে পৌঁছায়। কেকেআরের ক্ষেত্রে তার নেতৃত্বের অধীনে এমন একটা সেট তৈরি হতে পারে এখানে দলের অনেক ক্রিকেটার তুলনামূলকভাবে জুনিয়র, অর্থাৎ হার্দিক শুধু একজন ব্যাটার নন, তিনি অধিনায়ক, অলরাউন্ডার এবং মাঝের ওভারে রানের, ম্যাচের দুটোই গতিপথকে বদলে দিতে পারেন এমন একজন ক্রিকেটার। আর এই কারণেই 4 নম্বর জায়গাটা তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু হার্দিক 4 নম্বরে এলে সব থেকে ধাক্কা কোথায়? সেটা হলো ক্যামেরন গ্রিনের জায়গায়। এই সম্ভাব্য কম্বিনেশনে হার্দিক এলে গ্রিন প্লেইং 11-এর বাইরে রাখতে হতে পারে, কারণ কেকেআরের কাছে তখন এমন একজন ভারতীয় অলরাউন্ডার থাকবে যিনি একাই ব্যাটিং বোলিং দুদিক থেকেই ভূমিকা পালন করতে পারেন। ফলে বিদেশি অলরাউন্ডার খেলানোর প্রয়োজনীয়তা আগের থেকেই অনেকটা কমে যাবে। আর এখানেই গল্পটা আরও আকর্ষণীয় হয়ে যায়, কারণ গ্রিন বাইরে গেলে শুধু একজন ক্রিকেটার বাদ পড়ছেন না, কেকেআরের বিদেশি খেলোয়াড়দের বাছাইয়ের স্বাধীনতাটাও বেড়ে যাচ্ছে। কিন্তু এই সুবিধাটা কিভাবে ব্যবহার করা হয় সেটা বোঝার জন্য আমাদের মিডল অর্ডারে যেতে হবে। 5 নম্বরে থাকছেন রিঙ্কু সিং। রিঙ্কুর ক্ষেত্রে খুব বেশি ব্যাখ্যার দরকার নেই, কেকেআরের হয়ে তিনি কী ধরনের ফিনিশিং করতে পারেন সেটা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী জানেন, সেটা কারোর কাছেই অজানা নয়। হার্দিক 4 নম্বরে থাকলে তারপরে রিঙ্কু সিংয়ের থাকাটা কেকেআরের ব্যাটিংকে আরও গভীরতা দিতে পারে। একদিকে হার্দিকের আগ্রাসন, অন্যদিকে রিঙ্কুর ফিনিশিং, মাঝের অংশটা তখন বেশ শক্তিশালী দেখাবে। 6 নম্বর পজিশনে থাকবেন অনুকূল রায়। 2026-এ কেকেআরের হয়ে তার পারফরমেন্স নজর কেড়েছে, তাই এই সম্ভাব্য প্লেইং 11-এ তাকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে তাকে দেখা হচ্ছে। ফলে প্রথম 6কে যদি একসঙ্গে দেখি তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো ফিন অ্যালেন, সার্থক রঞ্জনকে, তারপরে আসছেন রঘুবংশী,
পরে 4 নম্বর পজিশনে থাকছেন হার্দিক পান্ডিয়া, 5-এ রিঙ্কু সিং এবং 6 নম্বরে অনুকূল রায়। আর এই কম্বিনেশনটাই তৈরি হচ্ছে। এখানে একটা সুবিধা চোখে পড়ছে, ব্যাটিং অর্ডারে বাঁহাতি এবং ডানহাতি ব্যাটারদের মিশ্রণ সম্ভব হচ্ছে, অর্থাৎ প্রতিপক্ষের বোলারদের জন্য ম্যাচের বিভিন্ন সময়ে লাইন লেন্থের বদলানোর প্রয়োজন হতে পারে। কিন্তু এখন একটা সমস্যা আছে 7 নম্বর পজিশনকে নিয়ে। এই জায়গায় আবার কেকেআরের কাছে দুটি বিকল্প খুলে যায়। একজন হলেন রামনদীপ সিং আর অন্যজন হলেন রাবম্যান পাওয়েল। দুজনের মধ্যে কাকে নেওয়া হবে সেটা নির্ভর করছে কেকেআর কোন ধরনের ফিনিশিং কম্বিনেশন চাইছে তার উপর। ভারতীয় অপশন হিসেবে রামনদীপ সিং থাকবেন আর বিদেশি অভিজ্ঞতার জন্য রাবম্যান পাওয়েল একটা ভালো বিকল্প হতে পারে। তবে এখানেই আর একটা চমকপ্রদ সিদ্ধান্ত সামনে আসে, যদি কেকেআর আরও আক্রমণাত্মক হতে চায় তাহলে সুনীল নারায়ণকে আবার ওপরের দিকে পাঠানো হতে পারে। আর এই নারায়ণকে যদি ফিন অ্যালেনের সাথে ওপেনিং করানো হয় তাহলে বাঁ হাতি ডান হাতি কম্বিনেশন তৈরি হয়। একই সঙ্গে পাওয়ার প্লেতে নারায়ণের ব্যাটিং সমর্থকদের কাজে লাগাতে পারে। আর এই পরিস্থিতিতে সার্থক রঞ্জনের ব্যাটিং পজিশন নিচের দিকে চলে আসতে পারে, অর্থাৎ সার্থক কোথায় খেলবেন সেটা আসল সম্ভাব্য প্লেইং এলে অন্যতম বড়সড় প্রশ্ন। ওপেনিংয়ে অ্যালেনের সাথে সার্থক নাকি অ্যালেনের সঙ্গে নারায়ণ, এই দুটি ভাবনার মধ্যে কেকেআর কাকে বেছে নেবে সেইটা এখন সবথেকে বড় দেখার বিষয়। আর হার্দিকের মতো আক্রমণাত্মক অধিনায়ক যদি সত্যিই দলকে নেতৃত্ব দেন তাহলে ক্রিকেটারদের কাছ থেকে যতটা বেশি সম্ভব তার থেকে বেশি তাদের কাছ থেকে ইম্প্যাক্ট কিন্তু আদায় হয়ে যাবে। সেই দিক থেকে নারায়ণকে ওপরের দিকে তুলে আনলে পাওয়ার প্লেতে ব্যবহার করার ভাবনাটা কিন্তু কিছু অস্বাভাবিক হবে না। তবে একটা বিষয় পরিষ্কার, এই সম্ভাব্য কম্বিনেশনে 7 এবং 8 নম্বর হিসাবটা আরও পুরোপুরি কিন্তু এখনও স্থির নয়। অনুকূল রায়কে 7 নম্বরে, রাবম্যান পাওয়েলকে 8 নম্বরে রাখা হলে ব্যাটিং আরও গভীর হবে। এরপর 9 নম্বরে থাকবেন হার্ষিদ রানা। হার্ষিদ শুধু বোলিং করতে পারেন সেটা নন, নিচের দিকে ব্যাট হাতেও তিনি কিছুটা অবদান রাখতে পারেন। আর এই 9 নম্বরে পর্যন্ত ব্যাটিং থাকার সুবিধাটা কেকেআর পেতে পারে। 10 নম্বরে কার্তিক ত্যাগী এবং 11 নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী। একবার পুরো ছবিটা মাথায় রাখুন, ফিন অ্যালেন, সার্থক রঞ্জন ব্যাটিং করতে নামবেন একদম শুরুতেই অর্থাৎ ওপেনিংয়ে। তারপর রঘুবংশী, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অনুকূল রায়, রাবম্যান পাওয়েল, হার্ষিদ রানা, কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী একসঙ্গে নারায়ণকে ওপেনিংয়ের ব্যবহার করতে পারে বলে এরকম একটা পরিকল্পনা সামনে আসছে। অর্থাৎ একাধিক জায়গায় কেকেআরের কাছে বিকল্প থাকবে। কিন্তু এখানে আসল সুবিধাটা সামনে আসে, বিদেশি খেলোয়াড়দের সংখ্যা যদি কম্বিনেশনে 3 জনের মধ্যে রাখা হয়, ফিন অ্যালেন, সুনীল নারায়ণ এবং রাবম্যান পাওয়েল, তাহলে চতুর্থ বিদেশি খেলোয়াড়কে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে এখানে। আর এই জায়গাটি হার্দিক এলে কেকেআরের সবথেকে বড় কৌশলগত সুবিধাটি হতে চলেছে। কারণ আগে যদি একাধিক বিদেশি ক্রিকেটারকে একসঙ্গে প্লেইং 11-এ রাখতে হয় তাহলে কম্বিনেশনটা কিছুটা বাধ্যতামূলক হয়ে যেত। অ্যালেনকে খেলাতে হবে, গ্রিনকেও খেলাতে হবে, আবার পাওয়েলকেও খেলাতে হবে, আবার সুনীল নারায়ণকেও জায়গায় দিতে হবে। এমন পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের বাছাইয়ের স্বাধীনতা কমে যেতে পারত। কিন্তু হার্দিক নিজে একজন ভারতীয় অলরাউন্ডার হিসেবে সেই ভারসাম্যটাকে অনেক অংশে বাড়িয়ে দিচ্ছেন। আর তখন কেকেআরের সামনে অন্য একটা দরজাও খুলে যাবে। ম্যাচের পরিস্থিতি বুঝে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন বিদেশি ব্যাটার কিংবা বোলারকে ব্যবহার করার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ হার্দিকের আগমন শুধু প্লেইং 11-এ একজন ক্রিকেটার যোগ দেওয়ার বিষয় নয়, কিন্তু এটা পুরো ম্যাচের পরিকল্পনাকেও বদলে দিতে পারে। এখন ভাবুন, একদিকে 4 নম্বরে ব্যাটিং করছেন হার্দিক, রিঙ্কু 5-এ, অনুকূল 6-এ, সামনে পাওয়াল এবং রামনদীপের মধ্যে কোনো একজন ফিনিশিংয়ের জন্য অপেক্ষা করে আসছেন। তারপরে হার্ষিদ রানা, কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী অপেক্ষা করছেন বল হাতে। তার উপরে অ্যালেনের সঙ্গে নারায়ণ অথবা সার্থকের মতো একটা বিকল্প। এই কম্বিনেশনে কেকেআরের কাছে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বেশ অনেকগুলি পথ খুলে যায়। তবে এখানেই শেষ নয়, কারণ এই পুরো আলোচনা সব থেকে বড় প্রশ্ন একটাই, হার্দিক এলে কেকেআর সত্যি আক্রমণাত্মক কম্বিনেশন বেছে নেবে নাকি দলের ভারসাম্য অনুযায়ী কিছুটা জায়গা আরও বড়সড় পরিবর্তন করবে। বিশেষ করে সার্থক রঞ্জনের ব্যাটিং পজিশন এবং রামনদীপ কিংবা রাবম্যান পাওয়েলের মতো বাছাইটা কে সবথেকে বড় ভূমিকা পালন করবে এবং কে জায়গা পাবে সেইটাও এখানে দেখার। তাই সম্ভাব্য এই প্লেইং 11-এ এখনই চূড়ান্ত একাদশ বলে বলা যাবে না। এটা হার্দিক পান্ডিয়া কেকেআরের অধিনায়ক হিসেবে এলে কী ধরনের সমীকরণ তৈরি হতে পারে তার একটি সম্ভাব্য ছবি। কিন্তু একটা বিষয় অবশ্যই বলা দরকার, হার্দিক এলে কেকেআরের টিম কম্বিনেশন আগের মতো আর থাকবে না। কারণ তিনি এমন একজন প্লেয়ার যার একটা আক্রমণাত্মক মানসিকতা আছে এবং যে টিমে যান তিনি সেই টিমের মধ্যে সেটা তিনি পুট করতে জানেন। অর্থাৎ কেকেআরে যদি তিনি আসেন তাহলে 2027-এ আমাদের কেকেআর যে দুর্দান্ত পারফরমেন্স করবে সেটা তো বলাই যায়। তাহলে বন্ধুরা এখন আপনাদের পালা, আপনাদের কী মনে হয় এই প্লেইং 11-এর কম্বিনেশনটা নিয়ে যদি আমাদের কেকেআর দল 2027-এ নামে তাহলে কি তারা চ্যাম্পিয়ন হতে পারবে? আপনাদের এই বিষয়ে কী মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।